আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, ইরান, আমেরিকা ও ইসরায়েল যুদ্ধবিরতি নাকি যুদ্ধ কৌশল? প্রশ্ন আমাদের, উত্তর আপনাদের। আপনারা উত্তর রেডি করতে থাকুন, আর সাথে সাথে বাকি সংবাদ বুলেটিনগুলো আমি আপনাদের জন্য উপস্থাপন করেছি। আমেরিকার B-2 বোম্বার আক্রমণের নেপথ্য ঘটনা, অর্থাৎ আমেরিকা B-2 বোম্বার দিয়ে ইরানের যে আক্রমণ করেছে তার নেপথ্যে কারণ কি এবং ইরানের পাল্টা জবাব। ইরানের প্রতিরক্ষামন্ত্রী দ্রুত চীনে গেছেন। এরপর নেতানিয়াহু এখন বিশ্ব নন্দিত নয়, বিশ্ব নমিত চেহারা। সর্বশেষ যে বুলেটিন তা হলো, ন্যাটো প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রাম্প এবং ইরান ও ইসরায়েলের উদ্দেশ্যে তিনি যে বক্তব্য রেখেছেন। দর্শক, ইতিমধ্যেই আপনারা আপনাদের প্রথম প্রশ্নের উত্তর রেডি করে ফেলেছেন নিশ্চয়, যে যুদ্ধবিরতি না কি যুদ্ধ কৌশল। আমরা এ ব্যাপারে একটু জাস্ট ব্যাখ্যা যাচ্ছি। আপনারা জানেন যে ইরানের সাথে যুদ্ধের আগে গাজা এবং ফিলিস্তিনের সাথে অলরেডি ইসরায়েল যুদ্ধে লিপ্ত ছিল, এখনও আছে সেই যুদ্ধ। এবং লিবিয়ার সাথে ইসরায়েলের যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছিল। ইদানিংকালে হয়তো একটু সেই লিবিয়া এবং ইসরায়েলের যুদ্ধটা আপাতত বন্ধ আছে। তবে সমস্ত যুদ্ধবিরতিগুলো গাজার সাথে যে ইসরায়েলের হয়েছে আপনারা দেখেছেন, সেটা যুদ্ধবিরতি মানে ইসরায়েলের এটা একটা চাল। তারা যখন কোনো বিষয়ে সুস্পষ্ট ধারণা তাদের কাছে থাকে না, তখন তারা যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব করে এবং এই সময়টাকে তারা কাজে লাগিয়ে তাদের বিশেষ করে যে মারাত্মক যে গোয়েন্দা বাহিনীগুলো আছে সেই গোয়েন্দা বাহিনীর মাধ্যমে তারা তাদের উদ্দেশ্যগুলো হাসিল করার জন্য, সফল হওয়ার জন্য যে সমস্ত টার্গেটে তারা আক্রমণ চালাবে, যাতে সেটা সফল হয়, তার যাবতীয় তথ্য তারা সংগ্রহ করে এবং সেটা তারা নিশ্চিত হয়ে নিজেই যুদ্ধবিরতি ভঙ্গ করে এবং এটাকে তারা কোনো বিষয় বলে মনে করে না। ইরানের সাথে যে যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতিটাও ইরান আসলে ইসরায়েলের অতীত যুদ্ধবিরতির যে স্টাইলগুলো, কৌশলগুলো, সেটা দেখে যদি ইরান সতর্ক না থাকে তাহলে সেটা হবে ইরানের আরেকটা পরাজয়। যদিও বর্তমানে সারা পৃথিবীতে ইরান বাহবা পাচ্ছে, বিভিন্ন ইউরোপীয় দেশ থেকে ইরানকে ফোন করে অনেকটা তাদেরকে ধন্যবাদের মতো বক্তব্য দেওয়া হচ্ছে, তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আরব গালফের সমস্ত দেশগুলো ইরানকে ফোন দিয়েছে, তাদেরকে পাশে আছে ইত্যাদি অনেক কথা বলছে। একটা কথা আছে না, যার শক্তি আছে তার অনেক কিছুই আছে। ইরান তাদের শক্তি মতো দেখিয়েছে এবং আরব গালফের মুরতাদ যে রাষ্ট্রপ্রধানগুলি আছে তারা তাকে থ্যাংক ইউ বলতেছে। এই থ্যাংক ইউ আসলে ইরানের কতটুকু মূল্যায়নে বা ইরান কতটুকু তার গুরুত্ব দিবে সেটা হচ্ছে দেখার বিষয়। আর একটা বিষয় হলো, এখানে ইরানের সাথে যুদ্ধ চলাকালীন সময় মুসলিম দেশগুলো দেখার মতো কোনো সাহায্য করেছে আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। ভিতরে ভিতরে হয়তো আমরা আছি, তোমার সাথে এ ধরনের কথা বলেছে, কিন্তু বাস্তবে ইরানের সাথে যে তাদের কতটুকু সহযোগিতা ছিল সেটা তেমন একটা আমরা খুঁজে পাইনি, বা কোনো মিডিয়াতে বা কোনো সোর্স থেকে তেমন একটা বিশাল কোনো তথ্য আমরা পাইনি। বর্তমানে ইরানের যে অবস্থা, ইরানে মোসাদের অনেকগুলি এজেন্টকে ইরান আটক করেছে, গ্রেপ্তার করেছে। আপনারা জানেন গতকালও কিন্তু মোসাদের 3 জন এজেন্টের ফাঁসি দিয়ে কার্যকর করেছে ইরান। আজকে আবারও মোসাদের বড় কয়েকটা এজেন্টের কে গ্রেপ্তার করেছে। পাশাপাশি প্রায় কোনো কোনো মাধ্যমে 10,000, কোনো কোনো মাধ্যমে 2,000 বলা হচ্ছে
যে ড্রোন, মোসাদের যে ড্রোনগুলি ইরান থেকে ধরা পড়েছে, আমরা বিভিন্ন মাধ্যমে তথ্যগুলো পেয়েছি, বাট সোর্সগুলি দু ধরনের তথ্য দিচ্ছে। কোনো কোনো মাধ্যম বলছে 10,000 ড্রোন পাওয়া গেছে, আর কোনো কোনো মাধ্যমে বলছে ইরান 2,000 ড্রোনকে আটক করেছে। তো মূলত ইরানের যত ছড়িয়ে ছিটিয়ে আছে মোসাদের সেই গুপ্ত বাহিনী, তো ইরান তাদেরকে ধরার জন্য চিরুনি অভিযান চালাচ্ছে। এই অভিযানে যদি ইরান সাকসেসফুল হয় তাহলে ইরানের হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। ইরান ধ্বংস হয়েছে তাদের ভেতর থেকে, যতটুকু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এয়ার স্ট্রাইকে, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অভ্যন্তরীণ যে অ্যাটাকগুলি হয়েছে সেখান থেকে। এটা এখনো পর্যন্ত কিন্তু ইরানকে যে ক্ষত করে দিয়েছে, সেটা ইরানের এই ক্ষত সহজে পোষাবে না, কখনোই পোষাবে না। এতগুলি প্রধান, সেনাবাহিনীর প্রধান, আরজিসির প্রধান, বিজ্ঞান পারমাণবিক বিজ্ঞানী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলির প্রধান, দপ্তরগুলির প্রধান যে সনদ বরণ করেছেন, তাদেরকে যে মেরে ফেলা হয়েছে, এই অভাব ইরানের কখনোই আর পড়বে না। তো এখান থেকে উচিত ইরানকে অবশ্যই তাদের গোয়েন্দাগিরিতে এবং তাদের রাষ্ট্রের যে বিশেষ করে গোয়েন্দা বাহিনী, তাদের আরও অনেক বেশি দক্ষ, প্রশিক্ষিত এবং অত্যন্ত বিচক্ষণ একটা বাহিনী হিসেবে তাদেরকে পরিণত করা। এর মধ্যে অবশ্য তারা কিছু দক্ষতা অর্জনও করেছে। ইরান এখনো পর্যন্ত বলেনি যে মোসাদের যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কোনো তালিকা বা কোনো ধরনের রিপোর্ট তারা পেশ করেনি। উল্টো তাদেরকে দিয়ে তারা তাদের বাকি গোয়েন্দারকে ধরার যে কৌশল প্রক্রিয়া তারা নিয়েছে, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। ইতিমধ্যে খামেনিকে টার্গেট করে তিন জায়গায় হামলা করা হয়েছে, কোনো জায়গায় আল্লাহর রহমতে সেটা সাকসেসফুল হয়নি। তবে এখন সারা পৃথিবীর মিডিয়াগুলির মধ্যে একটাই গুঞ্জন, সেটা হলো বা যারা বিশ্লেষক আছেন, যারা যুদ্ধ বিশ্লেষণ করেন, তাদের মধ্যেও একই কথা, একই গুঞ্জন চলছে যে ইসরায়েল এই যুদ্ধবিরতির মধ্যে দিয়ে খামেনির অবস্থানকে তারা চিহ্নিত করবেন এবং ইরানের যে পারমাণবিক ক্ষেত্রগুলি আছে সেগুলি আসলে কী পরিমাণ কোথায় তারা লুকিয়েছে ওই স্থানগুলিকে তারা চিহ্নিত করবেন এবং যুদ্ধবিরতি তারা যদি এই স্থানগুলিকে এবং খামেনির অবস্থান তারা সফলভাবে চিহ্নিত করতে পারেন, তাহলে তারা যুদ্ধবিরতি এটা কখনোই মানবেন না। তারা হুট করে যুদ্ধবিরতি করে সেখানে আক্রমণ করে বসবেন, আগের মতো হঠাৎ করে স্ট্রাইক চালিয়ে বসবেন। তো এরই মধ্যে ইরান আজকে কিন্তু ইরানের এয়ার আকাশ সীমা আবার বন্ধ করে দেওয়া হয়েছে, এয়ার স্পেসটা। আবার গতকাল কিন্তু একদিনের জন্য খুলেছিল, আজকের বন্ধ করে দেওয়া হয়েছে। তো ইরান এয়ার স্পেস বন্ধ করে দিয়ে তাদের নিরাপত্তা যোদ্ধা করছে প্রথমে, এটাই হচ্ছে ইরানের কৌশল। আর দ্বিতীয় যে আপনাদেরকে বলছি যে আমেরিকার B-2 বোম্বার আক্রমণের নেপথ্য ঘটনা, সুপার পাওয়ার বা বিশ্বমহান আমেরিকা ইরানে আক্রমণ যাওয়ার আগে ইরানকে বার্তা দিয়েছে যে আমরা তোমাদেরকে আক্রমণ করবো। সেটা আপনারা মিডিয়াতেও শুনেছেন, কিন্তু অভ্যন্তরীণ একটা বার্তা হচ্ছে আমেরিকা আগেই ইরানকে জানিয়ে দিয়েছে তাদের কোথায় কোথায় আক্রমণ করা হবে এবং সেখান থেকে ইরান তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নিয়েছে, এরপর আমেরিকা আক্রমণ করেছে। ঠিক সিমিলারলি এগুলো হচ্ছে আসলে আন্তর্জাতিক একটা রাজনীতি। মোরাল রাষ্ট্রই তাদের মোরালিপনা ধরে রাখার জন্য ওদের আক্রমণ কিছু তারা করেছে, বাট ইরানকে বলেছে যে তুমি তোমার মতো করে সরিয়ে নাও। ইরানও পাল্টা জবাব দিবে, অবশ্যই দিতে হবে। প্রথমে আমেরিকা বলেছিল যে তুমি পাল্টা জবাব দেওয়ার দরকার নেই, ইরান বলেছেন না আমাদের পাল্টা জবাব দিতে হবে। তো ইরানও সেই পাল্টা জবাব দেওয়ার জন্য কাতারের বেসটাকে বেছে নিয়েছে, কারণ কাতার ইরানের বন্ধুরাষ্ট্র, জানে যে কাতার ইরানের কথা মতো কাজ করবে, সহযোগিতা করবে। কাতারের মাধ্যমে সেখানে আমেরিকান বেসের যে সমস্ত বিষয়গুলি আছে যেগুলো গুরুত্বপূর্ণ এবং লোকবল, সেগুলো আমেরিকা সরিয়ে নিয়েছে, সেখানে হয়তো ইরান আবার আক্রমণও করেছে। তো এই দুটো বিষয় বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এবং যারা যুদ্ধ বিশ্লেষক তারাও বলছেন যে এটা আসলে একটা মিউচুয়ালিটি। এরকম বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে করতে হয়, কারণ এদিকে নেতানিয়াহুর চাপে, নেতানিয়াহুর পীড়নে ট্রাম্প থাকতে পারছেন না, তাই তিনি ইরানকে আক্রমণ করেছেন, প্লাস নেতানিয়াহুকে উনি একটা বুঝ দিয়েছেন। তো
তেমনি ইরানও আবার ফার্দার সেখানে আক্রমণ করে নেতানিয়াহুকে দেখাচ্ছেন যে আমি আমেরিকাকেও ছাড়বো না, তোমাকে তো নয়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে চীনে রয়েছেন, তিনি চীন সফরে গেছেন, তো দ্রুত তার এটা সময়ের মধ্যে তিনি চীনে গেছেন। এই সফর কিন্তু একটা বিশেষ ইঙ্গিত বহন করে, কারণ আমেরিকান বিরোধী যে বলয়গুলি, যে রাষ্ট্রগুলি পৃথিবীতে আছে, তারা তাদের সিপ হিসেবে একটা সুপার পাওয়ারকে চায়। যেরকম আমেরিকান বলয়ে যে রাষ্ট্রগুলি আছে যারা আমেরিকার কে সাপোর্ট করে, তাদের সুপার পাওয়ার মডেল কিন্তু আমেরিকা। কিন্তু আমেরিকার বিরোধী রাষ্ট্রগুলো কিন্তু এরকম একটা মডেলকে চাচ্ছে বা সুপার পাওয়ারকে চাচ্ছে। সেক্ষেত্রে আসলে রাশিয়া এখন যে অবস্থানে আছে, তাদের যদিও বিভিন্ন টেকনোলজি আছে, কিন্তু রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িত হয়ে এখন সেই সুপার পাওয়ারের যে সমস্ত বিষয়গুলি থাকা, সাপোর্টগুলি দেওয়া দরকার, হয়তো সে সাপোর্টগুলি এখন সে দিতে পারছে না। সেক্ষেত্রে চীনও কিন্তু একটা সুপার পাওয়ার, জানেন চীনের অর্থনৈতিক অবস্থা, সামরিক অবস্থা, টেকনোলজি এবং সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা এই মুহূর্তে চীনের আমেরিকার চেয়ে কম নয়। এবং এই যুদ্ধে চীন প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে আপনারা দেখেছেন যে চীনের দুইটা বিমান, কার্গো বিমান দুবার চীনে থেকে ইরানে এসেছে। অবশ্যই সেখানে কোনো না কোনো সহযোগিতা ছিল বা তারা সাহায্য নিয়ে এসেছে চীনের জন্য, ইরানের জন্য। তো আমরা বলবো আসলে আমেরিকার প্রতিপক্ষ রাষ্ট্রগুলির মোড়ল বা রাষ্ট্রগুলির প্রধান হিসেবে যদি চীন সুপার পাওয়ার তার অবস্থান নেয় বা তিনি সেই রিডিংটা দেন, তাহলে কিন্তু বিশ্বের অবশ্যই মানে যেটাকে বলা হয় শিয়ানা শিয়ানা লড়াই ঠিক ওই পর্যায়ে যাবে এবং চীনের সেই সক্ষমতা আছে। দর্শক, নেতানিয়াহু যে কথা বলেছি, নেতানিয়াহুর এখন তকমা হচ্ছে মানে বিশ্ব নন্দিত নয়, বিশ্ব নমিত চেহারা। তিনি ইতিমধ্যে বিশ্বে অত্যন্ত মানে নন্দিত নয় যেটাকে বলা হচ্ছে, তিনি ইতিমধ্যে সারা বিশ্বে যে বদনাম করিয়েছেন, বিশেষ করে গণহত্যার বিষয়ে। যেখানে যান সেখানে তিনি মানুষের ধিক্কার শিকার হবেন, যেখানে যান তিনি মানুষের অত্যন্ত জিজ্ঞাসার শিকার হবেন বা মানুষ তাকে ঘৃণা করবে। তো আসলে নেতানিয়াহু এখন তার দেশেও বিভিন্ন গণমাধ্যমে তিনি তেমন একটা ফেস করছেন বলে মনে হচ্ছে না, কারণ তিনি তাদের ধ্বংসগুলি লুকাচ্ছেন। তার চেহারার মধ্যে একটা বিষণ্ণতার প্রভাব চলে আসছে। তিনি আসলে কখনো কল্পনাই করেননি যে ইরান তাকে এমন একটা ধোলাই দিবে। তো বিষয় হচ্ছে, একটা বিষয় আপনাদেরকে আমি ব্যাখ্যা করি, একটা ঘটনা। সেটা হলো ইসরায়েলের যে জনগণগুলি এতদিন বাংকারে লুকিয়ে ছিল, তাদের জনগণগুলি এখন বেরিয়ে আসতে শুরু করেছে। তাদের মধ্যে অনেকেই বেরিয়ে দেখলেন যে তাদের শখের বাড়িটা এখন ধুলায় মিশিয়ে আছে। বাংকার থেকে বেরিয়ে এসে বাড়ির যেখানে তার অবস্থান, সেখানে গিয়ে দেখে যে বাড়িটি শুধু বাড়িটা লুটিয়ে ধুলায় মিশিয়ে আছে মাটির সাথে। এভাবে শত শত বা অনেক মানুষের বাড়ির অবস্থা একই রকম। তো এটা এইসব বিষয়গুলো আসলে নেতানিয়াহু কীভাবে সামাল দিবেন? এর মধ্যে নেতানিয়াহু বিরোধী যে দলটি আছে, যারা ইতিপূর্বে যাদের ক্ষমতায় ছিল, তারা যুদ্ধ বিরতির বিষয়ে এবং আর যুদ্ধে না জড়ানোর জন্য তারা পুনরায় আন্দোলন এবং সংগ্রাম চালাচ্ছেন, জনমত সংগ্রহ করছেন। নেতানিয়াহু আরেকটা মিডিয়াতে বলেছেন যে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলি সম্পূর্ণ ধ্বংস হয়নি, তো তারা হয়তো আমার পুনরায় পারমাণবিক কার্যক্রম চালাতে পারে। যদি পারমাণবিক কার্যক্রম চালায়, তাহলে নেতানিয়াহু বসে থাকবেন না, তিনি আবার আক্রমণ চালাবেন। প্রিয় দর্শক, এই লোকটাকে আসলে কি বলা যায়, এটা তার তকমাটা আপনারাই দেন, আমি আপনাদের কাছে এটা ছেড়ে দিলাম।
পরবর্তী যে বুলেটিন ছিল, ন্যাটো প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রাম্প। ন্যাটো প্রধানের সাথে সাক্ষাৎকালে ট্রাম্প সাংবাদিকদের সামনে কয়েকটা প্রশ্নের শিকার হয়েছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যে তিনি ইরান সম্বন্ধে তার বর্তমান অবস্থান জানতে চেয়েছেন। তিনি প্রথম ইরানকে ধন্যবাদ দিয়েছেন যে সাহসিকতার সাথে যুদ্ধটা ইরান যে চালিয়ে গেল মারান পর্যন্ত, এটার জন্য ইরান ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি তিনি বলেছেন যে আমরা ইরানের যে আক্রমণ চালিয়েছি সেখানে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অন্তত 2 মাস তারা পারমাণবিক কোনো ইয়েতে কাজ করতে পারবে না, পারমাণবিক স্থাপনার ভিতর বা পরমাণু কেন্দ্রগুলিতে প্রস্তুত তাদেরকে 2 মাস পরে করতে হবে। তো এটা একটা কৌশলী বক্তব্য। যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে 2 মাসের মধ্যে সেটা আবার পুনরায় করতে পারবে, একটু এভাবে মানে একটা সময়, নির্দিষ্ট একটা সময় দিয়ে বলা। তার মানে হচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন তারা মনে করছেন যে এই 2 মাসের মধ্যে ইসরায়েলকে একটু পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য সময় দেওয়া হচ্ছে। তো 2 মাস যেতে না যেতেই হয়তো 1 মাস 15 দিনের মাথায় বা 1 মাস দিনে আবার বলবে যে ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করছে, ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করেছে, ইত্যাদি ইত্যাদি তকমা মিলিয়ে দিয়ে হুট করে তারা আবার আক্রমণ করতে পারে। এই জন্য এখানে নেতানিয়াহুর বক্তব্য এবং ট্রাম্পের বক্তব্যের মধ্যে একটু দূরত্ব ফাঁক থাকলেও কিন্তু একটা যোগসাযোগ আছে। বিশ্লেষকরা মনে করছেন যে এখানে একটা যোগসাযোগ আছে। নেতানিয়াহু বলছেন যে ধ্বংস হয়ে তারা দ্রুত সময়ের মধ্যে আবার পারমাণবিক কার্যক্রম চালাতে পারে বা চালাচ্ছে। আর ইরান আমেরিকা বলছে যে 2 মাসের জন্য হলে অন্তত তারা এটা 2 মাস পরে থেকে শুরু করতে পারবে। এখানে একটা যোগসাযোগ অবশ্যই আছে। আর ইরান বলছে যে তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। অর্থাৎ ইরানের এই বক্তব্যটা হয়তোবা ট্রাম্পের সাথে একটু বা কম্প্রোমাইজ করে তো এটা মিলিয়ে দেওয়া হচ্ছে, যাতে ট্রাম্পের বক্তব্য যে বলেছে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্র, ইরানও যদি সেটা স্বীকার করে তাহলে নেক্সট টাইম হয়তো ইরানে আর এত সহজে বা এত তাড়াতাড়ি ট্রাম্প হয়তো আবার ফার্দার আক্রমণ না যেতেও পারেন। সেজন্য ট্রাম্পের একটা কৌশল এটা ইরান সাপোর্ট করেছে ট্রাম্পের কথাকে। আর ইসরায়েলের বিষয়ে ট্রাম্প বলেছেন যে ইসরায়েল যে এভাবে এত কঠিন আক্রমণের শিকার হবে এবং ইসরায়েলের অনেক স্থাপনাগুলো যে এইভাবে মাটির সাথে মিশিয়ে বা ধ্বংসপ্রাপ্ত হবে সেটা নেতানিয়াহু হয়তো কল্পনা করেনি। তো এটা দিয়ে আসলে নেতানিয়াহুকে একটা ভালো একটা বিশেষণ আখ্যায়িত করেছেন। তো প্রিয় দর্শক, ট্রাম্প আপনারা জানেন যে তিনি রিপাবলিকান হলেও তিনি রিপাবলিকান অন্যান্য প্রেসিডেন্টের চেয়ে একটু আলাদা। ট্রাম্প মূলত যুদ্ধ বিরোধী, কারণ তিনি আফগানিস্তানের যুদ্ধ বন্ধ করে সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়ার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে তিনি সেটা করেছেন। আর এরপর এখনও তিনি ইসরায়েল সম্বন্ধে বক্তব্য দিচ্ছেন, সেটা মূলত ইসরায়েলের একটা শিক্ষা পাওয়ার ইঙ্গিত। এরপর ইরানের যে স্যাংশন চলছে সেটা নিয়ে যখন ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি বলেছেন যে ইরান সদ্য যুদ্ধ থেকে উঠে আসা একটা রাষ্ট্র, তো ইরান ইচ্ছা করলে তেল রপ্তানি করতে পারে। অর্থাৎ ইরানের প্রসঙ্গে তিনি একটু নমনীয় ভাব দেখিয়েছেন। হয়তোবা ইরান আলোচনার টেবিলে আনার জন্য ইরানকে যে সময় দিয়েছেন যে আর তারা ইরানের হাতে আছে আর 1 সপ্তাহ, এই 1 সপ্তাহের মধ্যে ইরান যাতে আবার আলোচনার টেবিলে ফিরে আসে, এই জন্য তিনি আগের মতো আক্রমণ করবেন বা ইরানকে তিনি বোমা মেরে উড়িয়ে দেবেন এই ধরনের একটা চাপ না দিয়ে একটু সফট অ্যাঙ্গেলে ইরানকে একটু সুবিধা দিচ্ছেন যে ব্যবসা করার জন্য, দেখি ইরান এই সফটনেস দেখে তার সাথে আসে কিনা। তিনি প্রথমে উনি অত্যন্ত যুদ্ধংদেহী মনোভাব দেখিয়েছেন, চাপ দিয়েছেন এবং সেটা কার্যকর করে দেখেছেন ইরান আলোচনার টেবিলে তো আসেনি, বরং ইরান পাল্টা ইসরায়েলের উপর প্রবল আক্রমণ করেছে এবং তাদেরকেও পাল্টা জবাব দিয়েছে। এবার তিনি ইরানকে একটু নরম সুরে বা সফট কর্নার এবং একটু ভালোবাসা দেখাচ্ছেন যে ইরান আলোচনার টেবিলে আসে কিনা। প্রথম শক্তি খরচ করেছেন, শক্তি দেখিয়েছেন, ইরান সেটা মেনে নেয়নি,
ইরান সেটা কাজ করেনি। এখন ইরানকে ভালোবাসা দেখিয়ে বা একটু সফট মনোভাব দেখিয়ে বলছেন যে তেল রপ্তানি করলে করতেও পারে, এই ধরনের সুযোগ সুবিধা দেখছেন যে ইরান আলোচনার টেবিলে আসে কিনা। তো ধন্যবাদ দর্শকবৃন্দ, আপনারা অনেকক্ষণ লম্বা হয়ে গেছে আমাদের এই প্রোগ্রামটি। আপনারা আমাদের প্রোগ্রামটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রোগ্রামগুলো নিয়মিত দেখবেন। আশা করি আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।